কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মূর্ধজা, পর্ব ৫, অংশ ৩। রিকশা থেকে নামলেন নয়নতারা ও হক সাহেব। শাড়ি পরা এক নারী এগিয়ে এলো তাদের দিকে। পরনে তার একরঙা গাঢ় মেরুন রঙের কটন সিল্ক শাড়ি। শাড়ির পাড় নীলের উপর সোনালি কাজ খচিত, ব্লাউজ নীল, হাতার কিনারায় সামান্য সুতোর কারুকাজ, চুলগুলো হাতে খোপা করা। তবু এত সুদর্শনা দেখতে নারীটিকে দেখেই নয়নতারা বুঝল এটাই অ্যানি। অ্যানি মৃদু হেসে হক সাহেবকে সালাম দিয়ে বলল, আমার ওপর একটু ভরসা রাখার জন্য ধন্যবাদ। আসুন আমার সঙ্গে। বাসে তখনও তেমন লোকজন ওঠেনি, সবাই বাইরে ঘোরাফেরা করছে। অনেকে আসেইনি স্পটে। নয়নতারাকে হাত ধরে নিয়ে গিয়ে সামনের সিটে বসালো অ্যানি। ব্যতিব্যস্ত যত্নে জিজ্ঞাসা করল, এ সিটটা চলবে তারা? নয়নতারা আনমনা হয়ে মাথা নাড়ল। কি আশ্চর্য, কেউ তাকে এর আগে কখনো তারা ডাকেইনি। সে কখনো উপলব্ধি করেনি তার নামে যে নক্ষত্র আছে। সবাই তাকে সবসময় নয়ন ডেকে চোখেই সীমাবদ্ধ রেখেছিল। আজ নয়নতারা আয়ানিকে শুধু দেখেই গেল। সে অবাক হলো যে এর আগে সত্যিই তার খেয়ালে আসেনি নয়ন বাদ দিলে সে একটি তারা, মহাকাশের নক্ষত্র। হক সাহেব পকেট ছেড়ে ১,০০০ টাকা নয়নতারার কোলে রাখলেন। এনে কাছে একটা সিটে বসে এক দৃষ্টিতে অপলক চেয়ে রইল তাদের দিকে। নয়নতারার চোখ বড় বড় করে বলল, বাবা, এত টাকা? আমি কি করব এত টাকার? দূরের পথে খালি হাতে বেরোতে নেই, রেখে দে। ওসবখানে নতুন নতুন বহুত শখের জিনিস পাওয়া যায়, কিনবি। মনে চাইলে কিছু কিনে খাবি, রেখে দে। বাবার ধমকে আজ অন্য কিছু। নয়নতারার বুকের ভেতর একটু কেমন করে উঠল। আজ প্রথমবার বাবার ছোঁয়া ছেড়ে একা সে অনেক দূরের পথে পা বাড়িয়েছে। আজ কেন যে বাবা নামক কড়া মানুষটাকে বড্ড অন্যরকম লাগছে। কি আশ্চর্য, তেজস্বী মুখখানা কেমন বাচ্চাদের মতো চিন্তিত দেখাচ্ছে। বাবা কি চাইছে নয়নতারা ফুপিয়ে উঠে চেহারা খারাপ করুক? হক সাহেব নয়নতারার নরম গাল দুটো ধরে আস্তে আস্তে করে বললেন, সাবধানে থাকবি নয়ন। অচেনা জায়গা, খবরদার দলছুট হবি না। পানির কাছে সাবধানে থাকবি, পাথুরে পথে দেখে শুনে হাঁটবি। সচরাচর নিজের আত্মরক্ষার কাছে মানুষ প্রতারিত হয়। আজ নয়নতারার সেই দিন। আজ হঠাৎ তার মনে হলো সে নিজেও জানতো না সে তার কঠোর বাবাকে এত ভালোবাসে। কিন্তু তার সন্দেহ জাগলো, বাবা বোধহয় তার চেয়ে খুব জিতে আছে এই প্রতিযোগিতায়। যখন সব হইচই করে উঠতে লাগলো, হক সাহেব প্যান্টের পকেট থেকে আরও ২-১টা নোট বের করে দিয়ে বললেন, রেখে দে এগুলো। ঘুম পেলে অ্যানিকে বলবি, রাত জাগলে শরীর খারাপ হবে। আমি যাই তাহলে। নয়নতারা মুখে কিছু বলতে পারল না, মৃদু মাথা নাড়ল। বাবা নেমে যাচ্ছে। সে টাকাগুলো কোলে ধরে বসে রইল। খানিক বাদে আবার উঠে এলেন ওয়াসিম হক। নয়নতারা চমকে উঠে ব্যাকুল হয়ে ডেকে বাবার হাতে চেপে ধরল, বাবা। বাবার হাতে এক গাদা শুকনো খাবার, পুরো একটা দোকান তুলে এনেছে। অল টাইম কেক, চানাচুর, পটেটো বিস্কুট, কয়েকটা স্ট্রওয়ালা জুস, বোতল ভর্তি ২টো পানি সহ এক গাদা টুকটাক খাবার। নয়নতারা কপালে হাত চেপে বুড়ির মতো বলল, উফ বাবা, এসব কি করব? ওয়াসিম হক নয়নতারার ঢং দেখে হেসে ফেললেন। সারা রাত জার্নিতে ঠিক মতো ঘুম হবে না দেখবি। আর রাতে ঘুম না এলে খিদে হয়, খেয়ে পানি খাবি। নয়নতারা অতিষ্ঠ হয়ে মৃদু ধমকে বলল, বাবা, মাম্মা পানির পট ভরে দিয়েছে। তুমি কি আমাকে এক গাদা পানিটা নিয়ে পিঠ ভাঙাতে বলো? ওয়াসিম হক বোকার মতো বললেন, ও আচ্ছা, দিয়েছে না? আচ্ছা, তবু রেখে দে, সফরে পানি বেশি বেশি রাখতে হয়। নয়নতারা আহ্লাদে হেসে বাবাকে দেখতে লাগলো। বাবার গলায় তখন বিশাল এক চিপসের মালা ঝুলছে। তিনি ঘোষণা করার মতো বাসের দুয়ারে দাঁড়িয়ে সবাইকে বললেন, তোমরা চিপস নাও, সবাই একটু এগিয়ে এসো। ভয়াবহ গম্ভীর মানুষটির এমন মিষ্টি ডাকে সবাই হই হই করে এসে একটা করে চিপসের প্যাকেট উৎসাহ ভরে নিল। চিপস পেয়ে কি আহ্লাদ তাদের!
নাফিকে দুটো দেয়া হলো, সে হাতে নিল না, গম্ভীর হয়ে বলল, আমি 10টা চিপস নেব, তোমার দুটো তুমিই খাও। ওয়াসিম হক অবাক হয়ে হাসলেন। 10টা? হ্যাঁ, বাবা 10টা চিপস আনে, তার সাথে একটা জুস ফ্রি দেয়, বুঝলে? তোমার দুটো চিপস তুমিই খাও, আমি বন্দের কাকুর কাছে যাচ্ছি 10টা চিপস কিনে আনতে। ওয়াসিম হক হো হো করে হেসে নাফির হাত ধরলেন। অ্যানি পুরোটা সময় সিটে মাথা ঠেকিয়ে দেখল, তার ঠোঁটের কোণে স্মিত হাসি, চোখ দুটো জল জল করে চলছে। সে ছোট্ট বালিকার মতো করে ডেকে উঠল, আঙ্কেল, আমাকে চিপস দিলেন না তো? আমাকেও একটা চিপস দিন। কী বা ছিল অ্যানির কণ্ঠে? ওয়াসিম হক থমকে গেলেন। অ্যানি চিপস পেয়ে সঙ্গে সঙ্গে ঠোঙা খুলে বাচ্চা মেয়ের মতো সবুজ পটেটো চিপস খেতে লাগলো। তাকে দেখে মনে হলো সে অমৃত খাচ্ছে, চোখে মুখে নিষ্পাপ তৃপ্তি। ওয়াসিম হক নাফিকে নিয়ে গিয়ে 1 ডজন চিপস সাথে আরও কী কিনে ফিরলেন। নয়নতারার সামনে এসে 1 পাতা ঔষধ দিলেন। এই নে বমির ওষুধ, বমি টমি হলে সঙ্গে সঙ্গে খেয়ে চোখ বুঝে শুবি, আমি যাই তাহলে। নয়নতারা জবাব দিতে পারল না, চুপচাপ বাবাকে নেমে যেতে দেখল। কিন্তু বাবা গেল না, আবার ফিরে এলো, কিছু বলল না, শুধু দেখল নয়নতারাকে। এরপর আস্তে করে নেমে গেল। নেমে গিয়ে আবার ফিরে তাকালো, নয়নতারা তখনও চেয়ে আছে বাবার চলে যাবার পানে। গাড়ি ছাড়ার কথা রাত 11টায়, রুয়াত এলো 11টা 43 মিনিটে। তার সাথে একটি সবুজ জামদানি শাড়ি পরিহিত সুশ্রী যুবতী। ছাত্ররা হতবাক হয়ে গেল, রুয়াত স্যারের সাথে কোনো রমণী থাকতে পারে না। এটা কে তাহলে? এই বিস্ময়কর ঘটনায় তারা হতবাক হয়েই যাবে, তার আগে রুয়াত স্যারের ডান হাতের তালুতে সাদা ব্যান্ডেজ দেখা গেল। দুপুরে ছিল না। তারা ব্যাকুল হয়ে পড়ল। সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরে হেঁটে আসছে স্যার। ছাত্ররা মোহিত নয়নে চেয়ে রইল। দূর থেকে রুয়াত স্যারকে দেখতে লাগে অর্জুন রামপাল, তেমনি মাথা তোলা উচ্চতা, শরীরের কাঠামো, দুচোখ সহ চেহারার গড়ন, চোখের রিমলেস সাদা চিকন চশমা, পাঞ্জাবের হাতা গোটানো, কবজিতে একটা অসামান্য দামের ঘড়ি, পাটেক ফিলিপ। এই ঘড়ির ব্র্যান্ড বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর মাঝে একটা। এটা অনেকের প্রশ্ন, রুয়াত 1 নম্বরের বহিমিয়ান জীবনধারী, অথচ এই সিলভার রঙের অসামান্য মূল্যবান ঘড়িটা তার হাতে দেখা যায়। সে কাছে আসতে দেখা গেল হাতে ওইটা ব্যান্ডেজ নয়, সাদা নরম কাপড়, অগোছালোর মতো কোনো রকম ক্ষতে বাঁধ দেওয়া হয়েছে। স্যার বারবার কাপড়টা নাড়াচাড়া করছে, মুখ দেখে মনে হচ্ছে সে জীবনে এত বিরক্ত এই প্রথম হচ্ছে এই কাপড়টার কারণে। সেটা খুলে ফেললেই সমস্যা উঠে যাবে জগৎ থেকে। কাপড়ে রঙিন হয়ে উঠেছে, এই নিয়ে ছাত্ররা প্রশ্ন করে ওঠার আগেই গাড়িতে চোখ বুলিয়ে এদিক ওদিক তাকালো রুয়াত। এখনও 12টা বাজতে 18 মিনিট বাকি, অথচ আমি পৌঁছে গেছি। এত ডিসিপ্লিনড কেউ হয়? ছে, ডিসিপ্লিন কমাতে হবে। নগেন গম্ভীর হয়ে বলল, স্যার গাড়ি ছিল 11টায়, 11টার 12টার মাঝে তফাৎটা কিসের? নগেন খেপে গেল। 1 ঘন্টার তফাৎ স্যার। রুয়াত বাহবা দিল ছাত্রকে, কারেক্ট খগেন, তুই পাস, রেটিংয়ে 10-এ 10। এখন তুই বলতো, কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কি আসে? একই সংখ্যা আসে কি না? কোনো তফাৎ থাকে? নগেন ব্যাককল বনে মাথা নাড়ল। রুয়াত স্যার যুক্তি ছাড়া কথা বলে না। রুয়াত কাঁধ নাচিয়ে বলল, সুতরাং 11টা ও 12টার মাঝে তফাৎ নেই, কারণ সময় ব্যবধান 1 ঘন্টা। প্রুভড। ঠিকঠাক, চল এবার সময় থাকতে থাকতে গাড়িতে উঠি। স্যার আপনার হাতে। রুয়াত ঠোঁটে হাত চেপে ইশারায় ওদেরকে গাড়ি দিকে যাবার আদেশ দিল। মোহর এক দৃষ্টিতে তাকিয়েছিল লোকটার দিকে, তার দৃষ্টি প্রগাঢ়, পলকহীন, চিকচিক করছে চোখের মণি। একটি সুশ্রী নিষ্পাপ মুখ, থুতনি কাঁপছে, চোখের পাতা অস্থির।
পাশের দণ্ডায়মান লম্বা পুরুষটিকে দেখছে সে। পুরুষটি তার কানে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না মোহ, স্ত্রীরা এভাবে তাকায় না। এরকম দৃষ্টি শুধু প্রেমিকাদের থাকে, লোকে ভুল ভেবে বসবে। মোহর নজর নত করে নিচু স্বরে রিন রিন করে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে, কাপড়টা ভিজে গেছে, চলুন না, অল্প একটু সময় লাগবে, ব্যান্ডেজটা করে আসি প্লিজ হক সাহেব। রুয়াদ হেসে একটু ঝুঁকে এলো মোহরের মুখের ওপর। শরীরকে এত প্রশ্রয় দিতে নেই কমরেড, নরম লোহাকে যত পেটাবে তত শক্ত হবে। আর আমি কোনো হক সাহেব টাইপ কিচ্ছু না, হক সাহেব টাইপ কিচ্ছু না, বলেছি এসব বলে ডাকবে না আমায়। আমি রুয়াদ ইবতেহাজ। তোমাকে একটা কথা বলি, মোহর অস্ফুট স্বরে উচ্চারণ করে। কি? তোমাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। রুয়াদ ক্ষণকাল নিঃশব্দে চেয়ে থেকে হাসল। কসম। কথাটা বলেই লোকটা চলে গেল। মোহর মাথা নত করে হেসে ফেলতেই টুপ করে দুফোঁটা জল জমিনে পড়ে ঘাসের ওপর শিশির দানার মতন জমে রইল। সেই শিশির দানায় পা মরিয়ে মোহর এগিয়ে গেল সামনে। শাড়িটা রুয়াদ ইবতেহাজ বিকেলে কিনে এনেছে। তার পছন্দের রং সবুজ, প্রকৃতির রং সবুজ, তাই মোহর শাড়িটা হাতে করে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তার বুকের মাঝখানটায় বিশ্রী এক শক্ত পিণ্ড শ্বাসরোধ করে রয়েছে। সে অনেকক্ষণ শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ পর আস্তে আস্তে হেঁটে গিয়ে রুয়াদের রুমের দরজার সামনে দাঁড়ালো। দরজা অল্প ভেজানো। রুয়াদ পাজামা খুলে লুঙ্গি পরছে। মোহর বলল, ভেতরে আসবো হক সাহেব? এসো। রুয়াদ চোখ তুলে দেখল মোহরকে। শাড়িটা বুকের ওপর দুহাতে জড়িয়ে দাঁড়িয়ে আছে। রুয়াদ বলল, শাড়ি পছন্দ হয়নি? না হলেও কিছু করার নেই, জীবনে প্রথম শাড়ি কিনলাম, তোমাকে না নিয়ে গিয়ে ভুল হয়েছে, আমার পছন্দ ভালো না। মোহর আস্তে করে জিজ্ঞাসা করল, শাড়ি এনেছেন কেন? আমি কি শাড়ি পরি? রুয়াদ গামছা গলায় ঝুলাতে ঝুলাতে বলল, আজ পরবে, দেখা দরকার শাড়িতে তোমায় কেমন লাগে। মোহর শাড়িটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রুয়াদের কাছে যায়। কিন্তু রুয়াদ হেঁটে চলে যাচ্ছিল, সে টের পায়নি মোহর কাছে আসছে। মোহর সঙ্গে সঙ্গে রুয়াদের গলার গামছা মুঠোয় ধরে রুয়াদকে থামালো। দাঁড়ান। রুয়াদ আত্মসমর্পণ করার মতো হাত উপরে তোলে। তার চোখের দিকে তাকাতে মোহরের মুখ উঁচিয়ে তাকাতে হয়। তাদের উচ্চতার তফাৎ বেশ কিছুটা। রুয়াদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মোহর জানালো, আপনার শাড়ি পরবো না আমি। আমার শাড়ির অপরাধ কি? জানি না। রুয়াদ হতাশ হয়ে ঠোঁট উল্টালো। জবাবে যুক্তি নেই। নেই তো নেই, আমি পরবো না আপনার শাড়ি। জেদের সাথে কথাগুলো বলে শাড়িটা নিয়ে রুয়াদের রুম থেকে চলে গেল মোহর। এরপর রুয়াদ গোসল করে চারটে খেয়ে সন্ধ্যার পর কোথাও বেরিয়ে গিয়ে রাত 10:30টায় ফের সোজা গোসলে ঢুকল। বেরোবার সঙ্গে সঙ্গে মোহর দেখে ফেলল হাত থেকে রক্ত পড়ছে। বাথরুমে ঢুকে দেখল গোসলের পানির সাথেও রক্ত গেছে। মোহর দৌড়ে গিয়ে রুয়াদের রুমে ঢুকল। রুয়াদ তখন এক হাতে মাথা মুছছে গামছায়। মেলি ফোপানোর শব্দে পিছু ফিরে সাথে সাথে থাপ্পড় তুলে এক ধমক মারল। কাদার কি হয়েছে? মোহরের দম বন্ধ হয়ে এলো। রুয়াদ চোখ বুঝে মাথা চেপে ধরে পিছিয়ে গেল খানিকটা। কয়েকটা শ্বাস ফেলে নিজেকে সামনে বলল, কাঁদছো কেন? মরে গেছি আমি? লাশ পেয়েছ আমার? মোহর খিচে চোখ বুঝে ফেলল। কান্না থামাতে গিয়ে হিচকি উঠতে লাগলো। রুয়াদ কপালে হাত ঘষে বলল, এখনও তৈরি হওনি কেন? 11টা বাজতে যাচ্ছে। হাত কেটেছে কীভাবে? এত প্রশ্ন করবে না আমাকে, যা বলছি করো, শাড়িটা পরো। মোহর বেরিয়ে গিয়ে আবার এলো। রুয়াদ কপাল কুঁচকালো। মোহর বিনা অনুমতিতে নির্দ্বিধায় লোকটার হাতটা টেনে নিয়ে সাদা এক টুকরো কাপড় বেঁধে দিল। রুয়াদের চুলে চুপচুপে পানি। এক হাতে মাথা মোছা হয়নি। গামছা তুলে বলল, মাথাটা মুছিয়ে দেই। না, তুমি গিয়ে তৈরি হও, মাথা মুছছি আমি। আমি তো যাব না আপনার সাথে।
লোকটার মুখটা কঠোরের মতো শক্ত হয়ে উঠল। মোহরের বাহু ধরে এক ঝাঁকুনি দিল। এই মেয়ে, এই! মোহর দ্বিগুণ জেদে চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে বলল, কি কি করবেন আপনি? আমাকে মারবেন? বাড়ি থেকে বের করে দেবেন? যাব না আমি আপনার সাথে। আপনি মাথা মুছবেন, আমাকে বলবেন কিভাবে হাত কেটেছে, তারপর যাবার পথে আগে হাত কোথাও থেকে ব্যান্ডেজ করাবেন, তবেই যাব আমি। নয়তো যা পারেন করুন। রুয়াদ চোখ বুঝে লম্বা শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, মাথা মুছে নিচ্ছি আমি, যাবার পথে ব্যান্ডেজ করে নেব। তুমি শাড়ি পরো। রুয়াদ ব্যান্ডেজ করল না। সে প্রতিশ্রুতি রক্ষায় অনভ্যস্ত। হাজার বলেও রিক্সা থামানো গেল না কোথাও। মোহর বলল, আপনি কথা দিয়ে কথা রাখছেন না। রুয়াদ হাসল। এটা একটা সূত্র কমরেড। প্রতিশ্রুতি দেয়া হয় ভঙ্গ করার জন্য। আমার হাতে কিচ্ছু হয়নি। তৃতীয় গাড়িটা দেখে রুয়াদ হাসল। গাড়িতে বসে ড্রাইভার সিগারেট টানছে। মোহর কাশতে লাগলো। শাড়ির আঁচল তুলে নাক চেপে ধরল। রুয়াদ এক ধমক মারল। পুরুষ জাতির হয়েছে কি? লজ্জাজনক ঘটনা। মাছ ভাত রেখে এসব নোংরা খাবার কেউ খায়? তাও আবার লেডিসদের সামনে। আসুন, আমার সঙ্গে নেমে আসুন। খবরদার এসব খাবেন না আর কখনো। চলুন, আপনার মুখ ধুয়ে নিয়ে আসি। রুয়াদ ড্রাইভারের কাঁধ চাপড়ে তাকে নিয়ে বাস থেকে নেমে গিয়ে আরেক বাসের অপর পাশের আড়ালে গিয়ে দাঁড়ালো। সেখানে রেশমি চেয়ার পেতে বসে হাত পাখায় বাতাস খাচ্ছে, নাক মুখ কুঁচকে বসে আছে। রুয়াদ ড্রাইভারকে বলল, কি সিগারেট খান আপনি? বিড়ি খাই। রুয়াদ নাক কুঁচকে বলল, তেজপাতা পুড়িয়ে টানবেন, তার চাইতে সর্দি যাবে। একটা ব্যঞ্জন কিনে দিন। চান আমি একটু বসি। সে গিয়ে ঠিক রেশমির পাশের চেয়ারে বসল। রেশমি কটমট করে তাকাতে লাগলো। একটা ঝগড়ার প্রস্তুতি নেওয়া দরকার। কিছুক্ষণের মাঝে এই লোকের সাথে ঝগড়া লাগা নিশ্চিত। ড্রাইভার সিগারেট এনে ড্রাইভারের কাছ থেকে ড্যাশলাইট ধার নিয়ে সিগারেট জ্বালিয়ে প্রাণ ভরে টানতে লাগলো রুয়াদ। ড্রাইভারের মনে হলো সে বাংলা ভুলে গেছে, তাই কোনো কথা বলতে পারছে না। কারণ বাংলা ছাড়া সে আর কোনো ভাষা জানে না। নয়তো মনের স্বাদ মিটিয়ে এই লোকটাকে একটু ছাড়া দরকার। রেশমি একজন মেয়ে মানুষ। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে সিগারেটের গন্ধে বিরক্ত হচ্ছে। তার চেয়ারের সাথে লেগে বসে সিগারেট টানছে এই লোক। হাতে আবার মরচে ধরা ব্যান্ডেজ। ড্রাইভার জিজ্ঞাসা করলো, আপনার হাতে আবার কি হয়েছে? রুয়াদ জানালো, রং খেলেছি। অত দামি রং ধুয়ে ফেলবো, তাই বউ কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে রক্তটা ধুয়ে না যায়। সিগারেট শেষ করে বাকি অংশটুকু মাটিতে ফেলে পায়ে পিষল রুয়াদ। রেশমি একজন ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট। সে স্বভাবতই খুব শৃঙ্খলা প্রিয়, নিয়মাবতী। রুয়াদের বেল্লালপোনা দেখে নাক কুঁচকে বলল, যে জিনিস এত যত্ন করে মুখে তুলে টানেন তা আবার পায়ে পিষে দেয়া কেন? সিগারেটের বাতি নেবানোর জন্য ম্যাডাম। সিগারেটের বাতি? রেশমি নাক শক্ত করল। সিগারেটের আগুন পায়ে পিষিয়ে নেভাতে হবে কেন? রুয়াদ বলল, তো কি ফায়ার সার্ভিস ডাকবো? বলেই সে উঠে চলে গেল। এরকম অযৌক্তিক প্রশ্ন করা মেয়ে পাশে বসে থাকা অপরাধ। রেশমি রেগে গেলেও বাস্তববাদী শিক্ষিত মেয়ে, তাই সে ভাবতে বসল, আসলেই পায়ে না পিষে সিগারেটের আগুন নেবানোর কি আর কোনো উপায় থাকতে পারে না? চট করে রুয়াদের বলা কথাটাই কল্পনা এলো। একটা আধ খাওয়া সিগারেটের আগুন নেবানোর জন্য প করতে করতে ফায়ার সার্ভিসের গাড়ি ভরে ফায়ার সার্ভিস কর্মী এসে জমেছে। চারদিকে লোক জড়ো হয়েছে। এখন একটা সিগারেটের আগুন নেবানো হবে। রেশমি সঙ্গে সঙ্গে মাথা ঝাড়া দিল। কি আশ্চর্য! সে কী সব ভাবছে? কটমট করে পেছন থেকে রুয়াদকে দেখল। ফালতু লোকটার সাথে দুটো কথা বলেই মাথায় গোলমেল শুরু হয়ে গেছে। স্পটের এক কোণে তখন একটা গাড়ি এসে থামল। এমপি সাহেবের বড় ছেলের ব্যবহৃত গাড়ি। লোকমুখে প্রচলিত আছে, আলফাজ গাজীর রাস্তার টেন্ডারবাজির 50 লাখ দিয়ে এই সাদা টয়টা করোলা এলট্রাস হাইব্রিড মাল কিনেছে। এই টেন্ডারবাজিতে তার সাথে ছিল ঠিকাদার আবুল কালাম আজাদ মিন্টু হক। কিন্তু ভাগাভাগিতে আলফাজ মার্কাট করায় কালাম হকের সাথে রেষারেষি। বাপ বেটা মিলে লুটে খাচ্ছে অঞ্চলটা।
গাড়িটা কম বেশি সবার পরিচিত। গাড়ি থেকে নামলো এমপির ছোট ছেলে বাশার সুইট। স্যুট শার্টের সাথে ব্লেজারটা কাঁধে ঝুলছে। হাত ঘড়ি পড়তে পড়তে নামলো বাশার। তার চোখে মুখে দারুণ খুশি। চোখ দুটো কাকে যেন খুঁজছে। খুঁজতে খুঁজতে পেল। বাস থেকে একটু দূরে খোলা মাঠের সামনে আকাশের পানে মুখ তুলে দাঁড়িয়ে আছে মানুষটি। বাশার উচ্ছ্বসিত হয়ে পড়ল। প্রিন্স ভাইয়া। আলফাজ সাড়া না দিলে একটু বিরক্ত হলো বাশার। বড় ভাইয়া, কই তুমি? বাইর হও। ওই তো সেতু, দেখো দেখো, সেতুকে দেখো।